হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। অনেক দিন হলো আপনাদেরকে কোনো ভৌতিক কাহিনী শোনানো হয়নি। আজ আপনাদেরকে শোনাই একটি ভৌতিক কাহিনী। কাহিনীটির নাম সামনের অমাবস্যায়। লিখেছেন বাসুদেব মালাকার। আশা করি এই গল্পটি শুনতে আপনাদের খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করব আরও নানা ধরনের গল্প আপনাদেরকে শোনাতে। তো শুনতে থাকুন। আপনাদের সাথে আমি অনামিকা। রাত প্রায় 11টা। বাতাসে একটু একটু শীতের আমেজ। আকাশে হালকা মেঘ, বৃষ্টি হতে পারে হয়তো। আর মাঝে মাঝে সনসন করে হাওয়া বইছে। কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাত। সন্ধে 7টা নাগাদ 5-6 বন্ধু রোজ যেমন আসে আজও এসেছিল। বাইরের ঘরে বসে খানিকক্ষণ আড্ডার পরে রাত 9টা নাগাদ তারা চলে গিয়েছে। সবাই একই গ্রামের, একজন শুধু ওই পাশের গ্রামের। কেউ স্কুল মাস্টার, কেউ বা কাছে পিঠে অফিসে চাকরি করে, কারো বা বাজারে দোকান আছে। যার বাড়িতে আড্ডা সেই সুশান্তই কোনো চাকরি বাকরি করে না। বাপ ঠাকুরদার আমলের বাগানসহ বেশ বড় দোতলা বাড়ি। পুকুর, মাঠ আর অনেকটা ধান জমিও আছে এবং একটি লরিও আছে। বেশ সম্পন্ন গৃহস্থই বলা যায়। সুশান্ত সবে পৌরত্বে পা দিয়েছে। চেহারাটিও খুব সুন্দর। চট করে অমন সুপুরুষ চোখে পড়ে না। বাড়িটা পুরনো হলেও বেশ বড়। আগেকার দিনে নকশা করা আর কড়িবর্গার ছাদ। জানালার দৈর্ঘ্য দরজার সমান। তার লোহার শিকগুলো জং ধরে জীর্ণ হয়েছে। কোনোটার নিচের কাঠ আবার পচে গিয়ে নড়বড়ে হয়ে গেছে, একটু টানলেই খুলে আসবে। আজ আড্ডায় ভূতের অস্তিত্ব সম্পর্কে প্রসঙ্গ উঠেছিল। বন্ধুদের সবাই যে ভূতে বিশ্বাস করে এমন নয়। 2জন আছে যারা ভূতে ঘোরতর বিশ্বাসী। একজন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি, আর 2জন ভূতের ব্যাপারটাকে ফু দিয়েই উড়িয়ে দেয়। সুশান্ত শেষ দলের। তার মতে ওসব গাঁজাখুরি কল্পনাবিলাস ছাড়া আর কিচ্ছু নয়। নয়তো ওঝা আর গুণিনদের বুজরুকি সব। তখন রাত গভীর। সন্ধ্যের ওই ভূতের কথা মনে পড়ে সুশান্তর একটু অস্বস্তি হচ্ছে। বিকেলের সেই হাওয়াটা এখন বেশ জোরে বইছে। একটু দূরে বাগানের কোণে একটা বাঁশের ঝাড়। তাতে হাওয়া লেগে কটকট শব্দ হচ্ছে। টাকটাক শব্দে কোথাও তক্ষক ডাকছে। মশারি খাটিয়ে সুশান্ত শুয়ে পড়েছিল, কিন্তু ঘুম আসছিল না। তার বউ দিন-7 জন্য বাপের বাড়ি গিয়েছে। বাড়িতে এখন সে একদম একা। সুশান্তর বর্তমান বউটি দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের বউয়ের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। তার নাম ছিল দীপালি। মোটামুটি সুন্দরী, মজবুত গড়ন আর শ্যামলা গায়ের রং। খুব জেদি এবং শক্ত ধাতের মেয়ে ছিল দীপালি। মুখে কম কথা বলতো, চোখ দিয়ে বলতো বেশি। একবার যা করবে মনস্থ করত তা করেই ছাড়ত। এত দৃঢ়তা সুশান্তর একদম পছন্দ ছিল না। সে চাইতো বউ হবে বেশ নরম সরম, সব কথা বিনা প্রতিবাদে মেনে নেবে, তার সব কাজ সমর্থন করবে। কিন্তু দীপালি তেমনটি ছিল না। সংসার, জমিজমা, পুকুর কোনো কিছুই তেমন মন দিয়ে দেখভাল করতো না সুশান্ত। তার ভেতরে একটি মক্ষিকা বৃত্তি ছিল। চেহারাটি সুন্দর হওয়ার জন্য মধুরও অভাব হতো না। পত্নীনিষ্ঠ চরিত্রবান হিসাবে তার খুব সুনাম ছিল না। প্রায়ই নানা কানাঘুষো দীপালির কানে আসতো, আর তা নিয়ে অশান্তিও কম হয়নি। কিন্তু সুশান্ত কখনোই কিছু স্বীকার করেনি, বরং উল্টে দীপালির উপর চোটপাট করেছে।
এত কিছুর পরেও একটি রহস্যময় রসায়ন দীপালির ভেতরে কাজ করত। সে সুশান্তকে প্রাণ দিয়ে ভালোবাসত। তার প্রকাশ হয়তো স্পষ্ট ছিল না, কিন্তু দীপালির ভালোবাসায় কোনো খাদ ছিল না। শোনা যায় বর্তমান স্ত্রীর সঙ্গে যখন সুশান্তর সম্পর্ক তৈরি হয় তখনও দীপালি জীবিত। বাগনানের ওদিকে কি একটা কাজে গিয়েছিল সুশান্ত, আর সেখানেই মহিলার দেখা পেয়েছিল সে। উড়ো খবর কানে আসা আর সুশান্তর হাবভাব আর প্রায়ই বাগনানের দিকে যাওয়া দেখে দীপালি তখন কিছু একটা আন্দাজ করেছিল, কিন্তু তখন পাথুরে প্রমাণ কিছু পায়নি। বিষয়টি পরিষ্কার হয়েছিল পরে। কিন্তু সব ছেড়ে সুশান্তর পেছনে পড়ে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর সংসার চলবে না, এই ভেবে দীপালি শক্ত হাতে হাল ধরেছিল তখন। বিয়ের কিছুদিন পরেই দীপালি যখন বুঝতে পেরেছিল সে মা হতে পারবে না, তখন একটি অনাথ কিশোরকে আশ্রয় দিয়েছিল। ক্রমে সেই কিশোরটি হাট্টাকাট্টা যুবক হয়ে উঠলে তার কাঁধে ভর দিয়েই সে জমি জমা সহ যাবতীয় বিষয় সামলাত। তার নাম ছিল শিবু। দীপালিকে সে মা বলে ডাকত। সারাদিন কাজ করে রাতে পাশের গ্রামে নিজের কুঁড়ে ঘরে ফিরে যেত। দীপালির অকাল মৃত্যুর পরে সুশান্ত শিবুকে ছাড়িয়ে দিয়েছিল। সেই থেকেই সংসারটার কেমন একটা ছন্নছাড়া দশা হয়ে যায়। সুশান্ত দ্বিতীয় পক্ষের এই বউ আলপনা দীপালির থেকেও সুন্দরী, বয়সও কম, শরীরের বাঁধনিও খুবই আকর্ষক, কিন্তু দীপালির মতো দৃঢ়তা নেই তার। গুছিয়ে সংসার করার মতো মানসিকতাও নেই। সাজগোজ, শাড়ি, গয়না এসব নিয়েই তার দিন কাটে। জমিজমা, পুকুর, সম্পত্তি ঠিকঠাক দেখভাল না করার জন্য সংসারে ক্রমশ অভাব থাবা বসাচ্ছে। লরির ড্রাইভার, খালাসি যা হাতে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আলপনার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু সুশান্ত বুঝতে পারছে দীপালি থাকলে এমনটা হতো না। দুশ্চিন্তায় তার রাতের ঘুম কমে গিয়েছে। ঘুমের ওষুধ খেতে হয়। আজ ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না তার। রাত ক্রমশ সকালের দিকে গড়াচ্ছে। জানালার ওপাশের আম গাছে কেমন যেন একটা আলোড়ন উঠল। ঝড় এলো নাকি? সুশান্ত বালিশ থেকে মাথা তুলে কান খাড়া করে বোঝার চেষ্টা করল। আম গাছের ডালে কেমন একটা খচমচ জোর ঝাঁকুনি দেওয়ার মতো ঝমঝম শব্দ। শব্দ তো এমন হয় না। কালবৈশাখী আসতেও তো এখনো বেশ দেরি আছে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে জানালার কাছে গিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে দেখল সেটা জ্বলছে না। কিন্তু সদ্য ব্যাটারি পাল্টানো হয়েছে, এমনটা তো হওয়ার কথা নয়। অন্ধকারে দেওয়াল ঘড়িটাও দেখা যাচ্ছে না যে দেখবে কটা বেজেছে। আম গাছে মুকুল এসেছে, তার মধু খাওয়ার জন্য বাদুড় কিংবা ভামও আসতে পারে, এই ভেবে সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু শব্দ ক্রমশ বেড়েই চলেছে। ওদিকে কে যেন বিপুল আক্রোশে ডালগুলোই ভেঙে ফেলবে বলে পণ করেছে। একটা রাত পাখির তীক্ষ্ণ অশরীরী আর্তনাদ তার কানে এলো। সুশান্তর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। দীপালের মৃত্যুর পরে সে অনেক দিন একা থাকতে অভ্যস্ত ছিল। ভূত প্রেতেও তার বিশ্বাস নেই, তবু যেন কি একটা আতঙ্ক সে টের পেল। মস্তিষ্ক ক্লান্ত হতে সে একসময় ঘুমিয়ে পড়ল। বেশ বেলায় ঘুম থেকে উঠেই সে প্রথমে জানালা খুলে বাইরের আম গাছের দিকে তাকালো। না, কোথাও তো কোনো অস্বাভাবিকতা নেই। আমের মুকুলে মৌমাছি ভিড় জমিয়েছে, একটা সুগন্ধও নাকে আসছে। নিচের দিকে তাকিয়ে দেখল অজস্র কাঁচা পাতা আম গাছের তলায় পড়ে আছে। তার মানে রাতে কিছু একটা ঘটেছে। টর্চটা হাতে নিয়ে সুইচ টিপে দেখল দিব্যি জ্বলছে টর্চটা। মনের ভুল ভেবে সে দৈনন্দিন কাজে মন দিল। একটু পরেই
রান্না, ঝাড়পাট দেওয়া ও ঘরদোর মোছার মেয়ে দুটি এসে পড়বে। বিকেলের দিকে একটু জ্বর জ্বর লাগছিল। ঋতু পরিবর্তনের জন্য হতে পারে ভেবে সে তেমন গুরুত্ব দিল না। আলপনাকে ফিরে আসার জন্য খবর পাঠাবে কিনা ভাবছিল, কিন্তু রাতের ঘটনার কথা জানালে কি আমার বীরপুরুষ রে বলে তীব্র বিদ্যুৎ করতে পারে এই ভেবে নিরস্ত হল। সন্ধ্যের আড্ডাটাও শরীর খারাপের অজুহাতে এড়িয়ে গেল সুশান্ত। মনে মনে সব কিছু উপেক্ষা করলেও কি একটা অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে। সেটা নিজের কাছেও গোপন থাকল না। আবার একটা রাত আসছে। শিবুর কথা মনে পড়ল। সে থাকলে এত ভাবতে হতো না। তার গায়ে অসুরের মতো জোর ছিল, আর বুকে ছিল প্রচণ্ড সাহস। যা আশঙ্কা করেছিল রাতে কিন্তু তেমন কিছু ঘটল না। কোনো উপদ্রব ছাড়াই রাতটা কেটে গেল। সুশান্তও হাঁপ ছেড়ে বাঁচল। আর নিজের ভীরুতার কথা ভেবে নিজেই নিজেকে বিদ্রূপ করল। আলপনা আজ 3 দিন হলো বাগদান গিয়েছে। আরও কয়েকদিন সেখানে তার থাকার কথা। তৃতীয় রাতে আবার সেই রকম ঘটনা ঘটল। আজ আর আম গাছে নয়, প্রচণ্ড ঝনঝন শব্দটা হলো মাথার ওপরের ছাদে। কেউ যেন ছাদের ওপরে একরাশ লোহার টুকরো ঢেলে দিল। সুশান্ত চমকে উঠল। বহুকালের পুরনো ছাদ, মাথার উপর ভেঙে পড়বে নাকি? তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে নিরাপদ জায়গায় সরে যাবে কিনা, কিংবা ছাদে গিয়ে দেখে আসবে কিনা ভাবতে ভাবতেই আবার সেই শব্দ। এবার আরও তীব্র। সুশান্ত আর দেরি করল না। টর্চটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দেখল আগের দিনের মতোই টর্চ আর চলছে না, এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে সুশান্তর শ্বাস বন্ধ হয়ে আসছিল। সেই সময় একটা মৃদু সুগন্ধ নাকে এলো তার। বহুদিনের পুরানো চেনা গন্ধ। মনের ভেতরে হাতড়ে তার মনে পড়ল দীপালির গা থেকে, চুল থেকে ঠিক এই গন্ধটাই আসত। সুশান্ত শিউরে উঠল। এতদিন পরে দীপালির গায়ের গন্ধ ভেসে এলো কেন? সে তো নিজের হাতে মুখাগ্নি করে তার শরীরটা ছাই করে দিয়ে এসেছিল। এই পৃথিবীতে তার কোনো চিহ্ন থাকার কথা তো নয়। দীপালিকে তার ভালো লাগতো না, তবু কেন এতদিন পরে তার গায়ের গন্ধ ভেসে এলো? একটু পরেই সুগন্ধটুকু মিলিয়ে গিয়ে একটা তীব্র অসহনীয় দুর্গন্ধে ঘরটা ভরে গেল। এত তীব্র উৎকর্ষে গন্ধ যে সুশান্তর দম বন্ধ হয়ে আসছিল। জলে ডোবা মানুষের মতো সে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। সেই অন্ধকারের ভেতরেই একটি ধাতব কণ্ঠস্বর ভেসে এলো। চেনা চেনা স্বর, কিন্তু একটু আলাদা যেন। সুশান্ত শুনতে পেল, আমাকে বললেই সরে যেতাম, মারলে কেন? সুশান্ত ভয়ার্ত স্বরে বলল, তুমি তুমি কি দীপালি? কিন্তু উত্তর এলো, হ্যাঁ, আমি দীপালি। আমি তো মারিনি তোমাকে, তুমি তো আত্মহত্যা করেছিলে। কিন্তু এত দুর্গন্ধ কেন? এই তো একটু আগেই তোমার গায়ের মিষ্টি গন্ধ পেলাম। তীক্ষ্ণ অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার গায়ে মিষ্টি গন্ধ ছিল? কই, কোনোদিনও তো শুনিনি তোমার মুখে। তাছাড়া আমি মোটেই আত্মহত্যা করিনি। কেন করব আত্মহত্যা? কিসের অভাব ছিল আমার? স্বামীর ভালোবাসা না পেলেও আমি তো তাকে ভালোবাসতাম। সন্তান ছিল না ঠিকই, কিন্তু স্বামীকেই তো সন্তানের মতোই আগলে রাখতাম। মরতে যাব কোন দুঃখে? তোমাকে দেখতে এলাম, আবার আসবো আমি। এরপরে সব নীরব হয়ে গেল। দুর্গন্ধটাও মিলিয়ে গেল ক্রমশ। বাকি রাত আর ঘুম এলো না সুশান্তর। এ কি শুনল সে? মৃত্যুর পরেও দীপালি কি ফিরে এলো? সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু
আজকের রাতটাকে গুড়িয়েই বা দেবে কী করে? সন্ধ্যের সময় বন্ধুরা এলো যথারীতি আড্ডা দিতে। সুশান্তর গায়ে একটা পাতলা চাদর, মুখটা যেন ঝুলে পড়েছে, দু চোখ লাল। একজন জিজ্ঞাসা করল, কী রে, তোর শরীর খারাপ নাকি? সুশান্ত বলল, না, গাটা একটু শিরশির করছে, ও কিছু না। 9টা নাগাদ ওরা চলে যাওয়ার সময় সুশান্ত বিড়বিড় করে বলল, চলে যাচ্ছ? কেউ যদি একজন রাতে আমার কাছে। ওরা সুশান্তর কথা শুনতে পেল না। আবার সেই রকম একটা রাত। শীত বিদায় নিতে নিতে তার শেষ রেশটুকু রেখে যাচ্ছে। বাইরে হালকা কুয়াশা। সুশান্ত ঠিক করল আজ রাতে সে ঘুমাবে না, সারা রাত আলো জেলে বসে কাটিয়ে দেবে। কিন্তু রাত মধ্যজাম পেরোতেই তার দু চোখ ভেঙে ঘুম নামল। চোখ বড় করে সে জেগে থাকার চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় দপ করে ঘরের আলো নিভে গেল। সারা ঘর ভরে গেল তীব্র অসহনীয় সেই দুর্গন্ধে। সুশান্ত বুঝতে পারল দীপালি আবার এসেছে। প্রথমেই একটা তীক্ষ্ণ বিদ্রূপের হাসির সঙ্গে শোনা গেল, কি সুশান্ত বাবু, না ঘুমিয়ে জেগে আছো? কি ব্যাপার? তোমার বউ আসেনি এখনো? এলে ভালোই হতো, দুজনকে একসঙ্গে পেতাম। সুশান্ত তুতলে তুতলে বলল, কি চাও তুমি? মৃত্যুর পরেও এভাবে ফিরে আসা যায়? কেন এসেছো তুমি? অশরীরী কণ্ঠস্বর উত্তর দিল, অনেক হিসেব যে অমিল রয়ে গেছে সুশান্তবাবু, সেই হিসেবটাই তো মেলাতে এসেছি। মৃত্যুর পরে কোনো হিসেব বাকি থাকে না। থাকে থাকে, সব গোজামিল তামাদি হয় না, খুনের মামলাও তামাদি হয় না। খুন? কে কাকে খুন করেছে? তুমিই খুন করেছিলে। কি মনে পড়ে না? কাকে খুন করেছি আমি? কেন আমাকে খুন করেছ ভুলে গেছ? সেদিন বৈশাখ মাসের 6 তারিখের রাত। পায়ে পড়ে কেঁদেছিলাম, ওগো আমাকে মেরে ফেলো না তুমি, আমি তোমার কোনো কাজে আর বাধা দেব না। তুমি বললে আমি চলে যাব, বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো নিজের গলায় নিজেই ফাঁস দিয়েছিলে। একটা বাজে কথা বললে গলা টিপে মেরে রেখে যাব। সবাই জানে তোমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে সময় পুরো সপ্তাহ আমি বাড়িতেই ছিলাম না। 3 দিন পরে খবর পেয়ে বাড়িতে আসার পরে দরজা ভেঙে তোমার বডি। সেটাও তোমার কারসাজি ছিল। বাড়িতে ছিলে না ঠিকই, কিন্তু সেদিন গভীর রাতে গা ঢাকা দিয়ে ফিরে এসেছিলে কাজ শেষ করে। ভেতর থেকে দরজা বন্ধ করে পাশের ঘরের জানালার আগলা শিক সরিয়ে বাগনানে ফিরে যাওয়া শক্ত ছিল না। পুলিশ ভালো করে তদন্ত করেনি, পোস্টমর্টেমও হয়নি। আমার তিল তিল করে জমানো টাকা দিয়ে তুমি সব চাপা দিয়েছিলে। শিবু কখনো ওপরে উঠত না। 2 দিন ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে ফিরে গিয়েছিল। হালকা দুর্গন্ধও পেয়েছিল। ইঁদুর টিঁদুর মরেছে ভেবে সে মাথা ঘামায়নি। 3য় দিন প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে আর দেরি করেনি। সুপুরি গাছ বেয়ে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেয়েছিল আমার বডিটা খাটের ওপরে কড়িকাঠ থেকে ঝুলছে। লোকজন ডেকে জড়ো করেছিল। কি কিচ্ছু মনে নেই তোমার সুশান্তবাবু? বাজে কথা, একদম বাজে কথা। কিন্তু তোমাকে মেরে আমার কি লাভ ছিল? লোকসানই তো হয়েছিল। হুম, অনেক অনেক লাভ ছিল তোমার। আমি থাকায় আলপনা আসতে পারছিল না যে। সে আমার থেকেও সুন্দরী, ছলাকলাও বেশি জানে। আমি বুড়ি হয়ে গিয়েছিলাম, তাই না? একজনকে নিয়ে সুখী হওয়া তোমার ধাতে নেই। আগেও অনেক কেলেঙ্কারি তুমি করেছ, আমি সব জেনেও চোখ বুজে থেকেছি। কিন্তু যখন দেখলাম আলপনার খ্যাপাটে নিষ্কর্মা বরটাকে হটিয়ে তাকে কেড়ে আনলে তুমি, তখন তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। এর পরেও কি আমায় বাঁচিয়ে রাখা উচিত হতো তোমার?
সুশান্ত ভেবে পাচ্ছিল না কি বলবে। দীপালি হিংস্র স্বরে বলল, আমার কষ্টে সাজানো সংসার তছনছ করে দিয়েছ। আমার শাড়ি গয়না দিয়ে অন্যকে সাজিয়েছ। পচা গলা দুর্গন্ধ শরীর নিয়ে অসময়ে চলে গেছি আমি। বলো বলো, তুমি আমাকে মারার অধিকার কি ছিল তোমার? ক্রমাগত প্রশ্নবাণ, তীব্র কটু গন্ধ এবং সর্বোপরি এক প্রবল শক্তিমান অদৃশ্য অশরীরী আত্মার বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণ ভয়ে ভীত সুশান্ত ক্লান্ত হয়ে উঠেছিল। এর বিরুদ্ধে সামান্য একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় মরিয়া হয়ে সে একটি চরম ভুল করে সে তার মনের অমূলকহীন সন্দেহ প্রকাশ করে বসল। বেশ উঁচু গলায় বলল, তুমি কিছু ধোয়া তুলসী পাতা ছিলে না। শিবুর সঙ্গে তোমারও। ঝনঝন করে কোথায় যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল। তীক্ষ্ণ তীব্র স্বরে দীপালি বলল, শিবুর সম্পর্কে একটা বাজে ইঙ্গিত করলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। শিবু আমার ছেলে ছিল। আমাকে সন্তান দিতে পারবে না বুঝে আমি ওকে লালন করেছিলাম। দুশ্চরিত্র কোথাকার! আজ তোকে বলে সে সুশান্তর উপর ঝাঁপিয়ে পড়ল। সুশান্ত অনুভব করল একটা আগুনের ঝাপটা যেন তার মুখের উপর আছড়ে পড়ল। ধারালো কিছু দিয়ে মুখটা যেন ফালাফালা করে দিল কেউ। সে শুনতে পেল, সামনের অমাবস্যায় এসে তোকে নিয়ে যাব। এই কটা দিন সুখ করে নে। সামনের অমাবস্যায়। মনে রাখিস, তোকে আমি ভালোবাসতাম। সব দোষ নিয়েও তুই আমারই ছিলি। সে অধিকার আমি ছাড়ব না। ভোর হয়ে আসছে। সব কিছু আবার আগের মতো শান্ত স্বাভাবিক। সুশান্তর মুখ দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে। আতঙ্কে চোখ ঠিকরে বেরিয়ে আসছে। সন্ধ্যের সময় বন্ধুরা এসে ওপরে উঠে দেখল সুশান্ত সারা মুখ রক্তে ভাসছে। চোখে সেই ধূর্ত দৃষ্টি। ভূত এক গাঁজাখুরি কল্পনাবিলাস, এই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও নেই কোথাও। অসহায় দৃষ্টিতে শুধু আসন্ন মৃত্যুর আতঙ্ক।